হেনরি আইল্যান্ডের ওয়াচ টাওয়ার থেকে, আর আমার পাশে সুন্দরবন। চলুন ওটাই আপনাদেরকে দেখাই এখন। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি বেনফিশ মৎস্য বন্দরে। আপনারা আমার পাশে জাস্ট লঞ্চ গুলোকে দেখতে পাচ্ছেন, যেগুলো গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। আর কোনো মাছ নেই তো? ইলিশ, শুধু ইলিশ, শুধু ইলিশ। ইলিশ সস্তা পাবো আমরা কলকাতা যারা থাকি। নিশ্চয়ই। সকাল সকাল আমিও একদম পরোটা আর আলুর দম। আহা, গরম গরম কচি পাঁঠার মাংসে ধনে পাতা ছড়ানোর কাজ চলছে। বন্ধুরা, বকখালি ঘুরতে গেলে কত খরচ পড়বে জানেন? এখানকার বিভিন্ন হোটেলের রুম ভাড়া ও সুবিধা সহ সম্পূর্ণ ডিটেলস, প্রত্যেকটা টুরিস্ট স্পট ভ্রমণ, থাকা, খাওয়া আর অন্যান্য সমস্ত খরচের হিসেব পাবেন এই ভিডিওতে। তাই মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন আর বকখালি ট্রিপের জন্য প্ল্যান করে ফেলুন আজই। এখানে আসার জন্য শিয়ালদাহ থেকে নামখানা লোকাল ধরে নিন। 5টা 20, 7টা 14, 9টা 16 ট্রেন রয়েছে। প্রায় 3 ঘন্টা সময় লাগে, 25 টাকা মতো ভাড়া নেয় নামখানায় আসার জন্য। এখানে বলে রাখি বন্ধুরা, লক্ষ্মীকান্তপুরে ট্রেনটা বেশ কিছুক্ষণ দাঁড়ায় অপোজিট সাইড থেকে ট্রেন এসে ক্রসিং না করা পর্যন্ত। ট্রেনের টাইম টেবিল আমার ডিসপ্লেতে দেওয়া আছে, একটু দেখে নেবেন। আর এই লক্ষ্মীকান্তপুরে প্রয়োজনীয় খাবার খেয়ে নেবেন, টয়লেট করার দরকার হলে এখানেই করে নেবেন। এই নামখানা স্টেশন থেকে বের হলেই আপনারা এই টোটোগুলো দেখতে পাবেন। এরা 50 টাকা ভাড়া নেয়। এখান থেকে একটু সামনে এগিয়ে এই মাঠটা পার হয়ে যদি আপনি মেন রোডে চলে আসেন, সেখানে টোটো পেয়ে যাবেন, এই বাসগুলো পেয়ে যাবেন। 30 টাকা বাসগুলো ভাড়া নেয়। আর সামনে দেখুন এই অটো দাঁড়িয়েছে, এগুলো 40 টাকা ভাড়া নেয়। সবাই আপনাকে বকখালিতে পৌঁছে দেবে। এই ব্রিজ নির্মাণের পূর্বে ভেসেলে নদী পার হতে হতো, এখন খুব সহজেই কলকাতা থেকে বকখালি যাওয়া যায়। গভীর সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে, দেখুন দারুণ লাগছে দৃশ্যটা। সব ইলিশের জন্য চলে যাচ্ছে। নামখানা স্টেশন থেকে প্রায় 28 কিলোমিটার দূরে থাকা এই বকখালিতে যেতে 40 থেকে 50 মিনিট মতো সময় লাগবে। বকখালি বাস স্ট্যান্ডের জাস্ট কিছু আগে এই চৌমাথাতে আপনারা নামুন অটো থেকে। আর এখানে দেখুন সামনে এই সাগরিকা হোটেল রয়েছে, যেটাতে আমি ছিলাম। এই হোটেলের এই রাস্তার দেখুন উত্তর এবং অপোজিটের দক্ষিণ বরাবর প্রচুর হোটেল রয়েছে। আর প্রথমে দেখি সাগরিকা হোটেলের খোঁজ নেই। সাগরিকা হোটেলের এই রুমটাতে আমি ছিলাম। এটা 650 টাকা ভাড়া নিয়েছিল, নন এসি রুম। দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা। আর বাথরুমটা দেখুন, বাথরুমটাও খুবই পরিষ্কার রয়েছে। এই রুমে 2 জন এবং 3 জনও থাকতে পারবে। আমরা তো 3 জনই ছিলাম। আর একটা রুম দেখুন, এটা 450 টাকার রুম, এটাতেও 3 জন থাকতে পারবে। আর রুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর বাথরুমটা একবার আপনাদেরকে দেখাই। এই দেখুন বাথরুমটাও বেশ ক্লিন রয়েছে। এই রুমটার ভাড়া একটু কম আছে। এটা এসি ডিলাক্স রুম। এই রুমটার ভাড়া রয়েছে 1100 টাকা। আর রুমটা একদম ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। রুমের বেড একদমই ক্লিন রয়েছে। দেখুন 3 জন থাকার ব্যবস্থা রয়েছে এই রুমটাতে। রুমটাতে এসি রয়েছে, যার জন্য ভাড়া একটু বেশি। আর সামনে একটা ডাইনিং টেবিল বা টি টেবিল বলতে পারেন, সেটা রয়েছে। বাথরুমটা দেখুন একেবারে ক্লিন রয়েছে, সুন্দর একটা রুম এটা। সাগরিকা হোটেলের ঠিক সামনে রাস্তার ওপারে রয়েছে এই কমলা গেস্ট হাউস, যার রুম ভাড়া 200 টাকা করে। এটা দাদুর হোম নামে পরিচিত। বন্ধুরা, এটা হোটেল আমন্ত্রণ। চলুন একবার রুমটা দেখি কেমন আছে। একদম স্টার্টিং রুম, নন এসি রুম, 300 টাকা ভাড়া আছে। দেখুন রুমটা কত সুন্দর আর একদম পরিষ্কার। হোটেল আমন্ত্রণ, 300 টাকার রুম, ডবল বেডের রুম। চাইলেও 3 জন থাকতে পারে, তাই তো? এছাড়া এবার দেখি এখানে এই যে বাথরুমটা দেখুন, বাথরুমটাও দারুণ পরিষ্কার রয়েছে। আমন্ত্রণের রিসেপশন। আচ্ছা দাদা, আপনাদের নন এসি রুম দেখলাম, এবার বলছি এসি রুম বলছেন ফুল আছে, এসি রুমের ভাড়া কেমন থাকে? 800 টাকা। এমনি অফ টাইমে 800 টাকাই ভাড়া থাকে। অফ টাইমে? হ্যাঁ। আর একটু সিজন হলে? সিজন হলে একটু ওটা 200-300 টাকা বাড়ে। আর 300 টাকার যে রুমটা আমি দেখালাম জাস্ট, এটার ভাড়া কি একটু বাড়ে অফ সিজন ছাড়া? হ্যাঁ, অফ টাইম ছাড়া বাড়ে। অফ টাইম ছাড়া কত বাড়লে? অফ টাইম মিন্স সোম থেকে শুক্র মধ্যে ওটা 300 টাকা ভাড়া থাকে। শনিবার রোববার বেড়ে ওটা 100 টাকা 200 টাকা বাড়ে, বেড়ে 400-500 টাকা। 400 বা 500 টাকা হতে পারে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ দাদা। বন্ধুরা, এটা হোটেল লোকনাথ। হোটেল লোকনাথের একটু রুম কেমন আছে একটু আপনাদেরকে দেখাই। বন্ধুরা, হোটেল লোকনাথের একটা এসি রুম দেখাচ্ছি আপনাদের। এখানে সুন্দর 4 জনেরও থাকার ব্যবস্থা হয়ে যাবে। 3 জন তো আরামসে হবে, 2
বেড, দুটো বালিশ রয়েছে। আর এই যে জাস্ট দেখুন পুরো রুমটা অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন রুম। টয়লেটটাও পরিষ্কার রয়েছে। 800 টাকার এসি রুম। আর এই পাশটায় খুললে একটা ব্যালকনি, সুন্দর ব্যালকনি দেখা যাবে এই যে। আর এই যে এই একই টাইপের রুম পরপর রয়েছে এখানে। আর এই হোটেলের একটা নন এসি রুম আপনাদেরকে দেখায়। এই দেখুন রুমটা একেবারে ওই আগের রুমটারই মতো, শুধু এসি নেই, এটাই যা পার্থক্য। রুমটার ভাড়া রয়েছে 450 টাকা। আর দেখুন জাস্ট পাশের জানলা দিয়ে সুন্দর একটা বড় পুকুর দেখা যায়। রুমটা মোটামুটি ক্লিন রয়েছে। এই রুমে খুব সুন্দরভাবে 2 থেকে 4 জন থাকতে পারবে। এটা হোটেল সংযোগ। চলুন বন্ধুরা হোটেলের রুমগুলো কেমন রয়েছে সেটা দেখি। আর যেতে যেতে দেখুন স্ক্রিনে যে হোটেলগুলো দিয়ে দিলাম, ফোন নম্বরে আপনারা ফোন করে 400 থেকে 1200 টাকা এসি নন এসি অনুযায়ী এখানে রুম ভাড়া পেয়ে যাবেন। এটা হোটেল সংযোগের একটা 900 টাকার নন এসি রুম, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন রুম, তারপরেও একটু এক্সপেন্সিভ বলে মনে হয়েছে। বাজেট ট্রাভেলারদের জন্য দারুণ সুবিধাজনক। এই চৌমাথাতেই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো আরো কিছু হোটেলের ফোন নাম্বার এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের বাজেট অনুযায়ী 300 টাকা থেকে রুম এখানে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা ফোন করে রুম বুকিং করিয়ে নিতে পারেন। আকাশদার সাথে কথা হলো, জাস্ট আমরা ঘুরতে বেরোবো আকাশদার সাথেই। আকাশদার টোটো রয়েছে এখানে, আকাশদার ফোন নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার একটু আকাশদার জিজ্ঞেস করবো, বলছি এখানে কি কি জায়গা ঘোরার আছে একটু যদি পরিষ্কার বলেন আর কি সবার জন্য। এখানে বকখালি থেকে সাইট সিন হিসেবে 5টা স্পট আপনার হচ্ছে ধার্য করা আছে। আচ্ছা, প্রথম নম্বর আছে আপনার হেনরি আইল্যান্ড, আচ্ছা। দ্বিতীয় আছে আপনার বেনপিস মৎস্য বন্দর, 3 নম্বর আছে আপনার কার্গিল সি বিচ, 4 নম্বরে ফেজারগঞ্জ এবং 5 নম্বরে আছে আপনার ইকো পার্ক। এইগুলো ঘোরা যায়। হ্যাঁ। এবার বলছি এগুলো ঘুরতে কেমন কি চার্জ নেন আপনারা? আমাদের ইউনিয়ন থেকে এই 5টা স্পট যদি আপনি একসাথে ঘোরেন 500 টাকা রেট আছে। এবং হেনরি আইল্যান্ডটা যদি আপনি বাদ দেন, 4টে স্পট যদি ঘোরেন তাহলে আপনার 300 টাকা হয়ে যাবে। আর ধরুন কিভাবে মানুষ মানে আসবে আর কি, ট্যুর প্ল্যান কিভাবে সাজাতে পারে, মানে একদিনে এসে সবগুলো ঘোরা সম্ভব? হ্যাঁ, আপনি যদি সকাল ভোরবেলায় ট্রেনে চেপে যদি আসেন 8টা-9টার মধ্যে যদি আপনি বকখালি পৌঁছে যান, ঠিক আছে, আচ্ছা। তাহলে আপনি দুপুরের মধ্যে সাইট সিন করে বিকেলে ফিরতে পারবেন। যদি করেন না আমি রেস্ট নেবো, তাহলে আপনি রেস্ট নিয়ে বিকেলে ঘুরে আবার কালকে সকালে আপনি ফিরতে পারবেন। একদিনের মধ্যে করা যাবে, সম্ভব করা যাবে। আর একটা জিনিস জিজ্ঞেস করছি, এখানে মৎস্য বন্দর আছে শুনছি, মানে এটা করতে গেলে একটু সময় বেশি নিয়ে হাতে আসতে। হ্যাঁ, এখানে মৎস্য বন্দরে আপনার যে বেনপিস মৎস্য বন্দর আছে ওখানে লঞ্চের ব্যবস্থা রয়েছে এবং সেখান থেকে সমুদ্রের মাঝে একটা জম্বুদ্বীপ বলে দ্বীপ আছে, ওখানে ঘুরতে নিয়ে যায়। আপনার ওখানে 2 ঘন্টা আরো বেশি টাইম লাগে সাইট সিনের বাইরে। ওখানে হচ্ছে আপনার 150 টাকা পার হেড নেয়। ওটা লঞ্চে নিম্নতম 25 জন হলে তারপর ছাড়ে। টোটোতে আমরা বসে গেছি আর এখন বিকেল 5টা বাজে। এই 5টা আমরা বেশ 3টে মেন স্পট দেখবো এখান থেকে। প্রথম যাচ্ছি বেনপিস মৎস্য বন্দর, সেটা আপনাদেরকে দেখাবো। আর এখানে হচ্ছে ইলিশ থেকে শুরু করে এই সময় শুনলাম আকাশদার থেকে যে প্রচুর কিছু মাছ এই সময় ওঠে। আমাদের টোটোতে রয়েছে শিমুলদা, দেখতে পাচ্ছেন আপনারা, আর এই সাইডে রয়েছে অভিজ্ঞতা। হ্যাঁ বন্ধুরা, বেনপিস মৎস্য বন্দর, এখানে আমরা 2টো টোটো রিজার্ভ করেছি। আর 2টো টোটোর জন্য 10 টাকা 20 টাকা দিতে হবে, আর পার হেড 5 টাকা করে। এটা টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন আপনারা। কত হলো আমাদের? মৎস্য দপ্তরে আসার জন্য আপনাদেরকে জানাই স্বাগতম। থ্যাংক ইউ সো মাচ। মানে আপনারা চাইলে এখান থেকে লঞ্চ ভাড়া করে, একটু লঞ্চের রেটটা বলবেন। যেটা হচ্ছে আমাদের মৎস্য দপ্তর থেকে জম্বুদ্বীপে যাওয়া হয় 150 টাকা করে পার হেড। আসা যাওয়া 2 ঘন্টা সময় লাগে। আচ্ছা। এবং ওটা আমি বলছি, এবং রিজার্ভেও যেতে পারেন। আচ্ছা, রিজার্ভ না করলে এটা অপশন, আর রিজার্ভ করলে 20 জনের অপশনটা ওইটা। হ্যাঁ। এবার রিজার্ভ করলে ব্যক্তিগত ভাবে আলাদা আছে। রিজার্ভ করলে কত টাকা চার্জ হয়তো করবে? 3, 3.5, মানে নৌকার উপরে ভিত্তি, ছোট আচ্ছা। নৌকা বড় নৌকা। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি বেনপিস মৎস্য বন্দরে। আপনারা আমার পাশে জাস্ট লঞ্চ গুলোকে দেখতে পাচ্ছেন, যেগুলো গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। আর জাস্ট একটু শুনলাম যে এখানে এখন বেশ মাছ উঠছে। আর দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর লঞ্চ রয়েছে পরপর সারি দিয়ে এখানে। দারুণ, দেখুন সবার মধ্যে একটা বেশ কর্মব্যস্ততা রয়েছে এখানে। প্রত্যেকেই বেশ ব্যস্ত, তারা হয় মাছ ধরে ফিরেছে সবে, আর না হলে তারা মাছ ধরতে যাবে তার প্রিপারেশন নিচ্ছে এখানে। জাস্ট দেখলাম যে বরফগুলোকে লঞ্চের মধ্যে রাখা হচ্ছে পরপর, কারণ এগুলো মাছ প্রিজার্ভেশনের কাজে সাহায্য করবে তাদেরকে। এরকম সব গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য সব এখানে রেডি হয়ে গেছে এরা। মাছ ধরে এলেন না মাছ ধরতে যাবেন? মাছ ধরে ফিরলেন? মাছ হচ্ছে এখন ভালো ইলিশ মাছ সমুদ্রে। এই দেখুন ট্রলার গুলো কিভাবে আসছে সমুদ্র থেকে। একটু বলুন কি আছে মৎস্য বন্দরে? এই যে আমরা এখন বর্তমান আছি, এটা হচ্ছে নাম হচ্ছে আমাদের ফেজারগঞ্জ বেনপিস মৎস্য বন্দর। আচ্ছা। এখানেই হচ্ছে আমাদের ফেজারগঞ্জের সমস্ত যে ট্রলারগুলো থাকে
এবং বাইরে যে কিছু হচ্ছে নামখানা এবং কাকদ্বীপের ট্রলারগুলো যেগুলো ফিশিং করে, যেমন অতিরিক্ত মাছ এই যে এই বন্দরে আসে সমস্ত মাছ ওঠার জন্য, এখান থেকে আপনার ডায়মন্ড হারবার, শিয়ালদা, দমতলা এগুলোতে মাছের চালান চলে যায়। এখানে হচ্ছে আপনার এই যে খালটা দেখছেন, এই খালটার নাম হচ্ছে এডওয়ার্ড ক্রিক। এটা সম্পূর্ণ হচ্ছে আগে ছোট খাল ছিল এবং বর্তমানে হচ্ছে এটাকে বড় করে এই মাছের বন্দরের জন্য করা হয়েছে বড় করে, এবং নাম দেওয়া হচ্ছে এডওয়ার্ড ক্রিক। মাছের যে আড়তটা আছে, আড়তটা এখানে কিন্তু মাছ বিক্রি হয় না, এখানে মাছ প্যাকিং হয়। এই দেখুন চিংড়ি, দেখুন চিংড়ি বাছা কাজ চলছে। এই টাটকা ইলিশ উঠেছে দেখুন, প্যাকিং এর কাজ চলছে এখানে, সুন্দর। আর এই যে দেখুন এখানে মাছ দেখুন। ধারণা ভুল ছিল, এখান থেকে চাইলে আপনি মাছ কিনে নিতে পারবেন, কিনে সেই মাছ বকখালিতে নিয়ে গিয়ে রান্নার ব্যবস্থা করাতে পারবেন। এই যে মাছগুলো দেখুন প্যাকিং করা হচ্ছে, এগুলো সবেমাত্র কেনা হয়েছে। বন্ধুরা, কার্গিল সি বিচে আমি প্রভাত আপনাদের সাথে রয়েছি। আর একেবারে দেখুন সি বিচটাতে জাস্ট সূর্য ডুবে গেছে, সন্ধ্যেও নেমে এসছে। আপনাদেরকে খুব বেশি কিছু দেখাতে পারবো না, তবে এখানে যে ঢেউটা আছে সেটা উপভোগ করার মতো, এবং সন্ধ্যার সময় এই সি বিচের উপরে বসে একটা বেশ সুন্দর একটা সন্ধ্যা আপনারা এখানে চাইলে কাটাতে পারবেন। দারুণ, দেখুন পাশাপাশি প্রচুর মানুষ বসে আছে, তারা এই সি বিচের সৌন্দর্য উপভোগ করছে। সামনে সমুদ্রের ঢেউ, দারুণ লাগছে। সূর্যাস্ত যে সময়টা তারা এখানে বসে সুন্দর এই যে সমুদ্রের যে ঢেউ সেটাকে তারা দেখার জন্য এখানে বসে আছে। দেখুন পরপর দেখতে পাবেন আপনারা, দারুণ লাগছে দেখতে। চলুন আরো একটু সমুদ্রের কাছে যাওয়া যাক, ঢেউটাকে দেখা যাক। মানে একেবারে সন্ধ্যা নেমে গেছে। কার্গিল সি বিচের উপরে সূর্যাস্তের মনোরম দৃশ্য অসাধারণ সুন্দর লাগছে। আর আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যেটা বেশ কিছুটা ওল্ড দীঘার মতো ফ্লেভার রয়েছে। এখানে ঢেউগুলো কি সুন্দর একটার পর একটা ঢেউ আছড়ে পড়ছে। আর পাশে দেখুন জাস্ট একটু আগে গেলেই এখানে বেশ কিছুটা সমতল জায়গা রয়েছে, যেটাতে শুনলাম আমি ড্রাইভার দাদার থেকে যে দুপুরের সময় এখানে প্রচুর দর্শনার্থী যারা আছে তারা স্নান করতে আসে এখানে। এটা বেশ নিউ দীঘার মতো, মানে এই কার্গিল আইল্যান্ড এটা এমন একটা জায়গা যেটাতে নিউ দীঘা ওল্ড দীঘা দুটোর ফ্লেভার আপনারা পাবেন। আর এখান থেকে সূর্যাস্তের দৃশ্যটা অসাধারণ সুন্দর ছিল। আমরা আজকে মেঘলা আকাশ, এখন টুপটাপ হালকা বৃষ্টি পড়ছে, আর তার সাথে সমুদ্রের উত্তাল ঢেউ। এই দৃশ্য সত্যি অত্যন্ত নান্দনিক ও মনোমুগ্ধকর। এরপরে আমরা টোটোতে করে বকখালি বাজারের উপরে চলে এলাম। এখানে বলি, যদি আপনারা মাছ বা মাংস কিনে দেন তাহলে এখানে রান্না করে দেবে, এরকম দোকান প্রচুর রয়েছে। এই রান্না করার চার্জ এরা কেমন নেয় শুনে নিন। ভাজা আমরা 100 টাকা নেই, আর আপনার ঝোল যদি হয় 120 টাকা নেই, ঝাল হলে 120 টাকা নেই, মাংস হলে 180 টাকা নেই। আচ্ছা, রান্না কমপ্লিট হয়ে গেলে সুন্দর করে এভাবে কন্টেনারে ভরে এরা দিয়ে দেয়। রান্না না করাতে চাইলে বকখালি বাজারের উপরে খাওয়ার এরকম হোটেল পেয়ে যাবেন আপনারা। একদম সি বিচের উপরে এই মার্কেটটা আপনারা যেটা আমার পাশে দেখতে পাচ্ছেন, মানে এখনো মাছ ভাজা লোকে খাচ্ছে এবং প্রচুর মাছ ভাজা বিক্রি হচ্ছে। এছাড়া চা, কফি, ভেলপুরি এইসবের দোকান রয়েছে। এখান থেকে মানুষ রাতের খাওয়াটাও হয়তো বা এখান থেকেই খেয়ে নিচ্ছে। মানে বেশ কিছুটা ভিড় এখনো রয়েছে। রাত 9টা বাজে, 10টার পরে এই সি বিচের এই মার্কেটগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। মাছের দোকানগুলো নর্মাল একটা ভিড়। চলুন দেখি মাছটা কেমন আছে। মাছ আপনারা নিলে সেই মাছ সুন্দর করে ভেজে সেটা দেওয়া হয়, পরিবেশন করা হয়। দাদা একটু বলবেন মাছের কেমন দাম চলছে একটু জানার জন্য আর কি। বাবা মাছ তো ওঠানামা করে দাম, এটা এখন 60 টাকা পিস বিক্রি পাম্পে। আচ্ছা, পমপ্লেট 60 টাকা, এখন 60 টাকা পিস, আমার দাম 60 টাকা পিস চলছে। আর দেখছি ইলিশ মাছ, দেখছি বেশ বড় বড় সাইজের সুন্দর টাটকা ইলিশ, এগুলো কেমন দাম আছে গো? 150 টাকা পিস আছে, 250 আছে, এটা 170 টাকা আছে। আর চিংড়ি? এটা 250 বাবা, এটাও 250 টাকা, এটা প্লেট। আচ্ছা, এটা 100 টাকা প্লেট। প্লেট 100 টাকা প্লেট, আর এটা 250 টাকা প্লেট বড় চিংড়িগুলো। আর এই যে বড় বাগদাগুলো প্লেট হিসেবে ধরলে এটা 60 টাকা পিস বলেছি। 60 টাকা পিস? হ্যাঁ, আমি 60 টাকা পিস বিক্রি করছি এখন আমি। আর কাঁকড়া? কেন বাবা 100 টাকা প্লেট এখন? 100 টাকা প্লেট? হ্যাঁ, পুরো প্লেটটা। আচ্ছা, পুরো প্লেট 100 টাকা। দেখুন এই কাঁকড়াগুলো পরপর রয়েছে। আর এর থেকে বড় হয় 200 টাকা প্লেট বিক্রি করি। এর থেকে বড় হলো 200 টাকা প্লেট, তাই তো? হ্যাঁ, এই দেখুন দারুণ সুন্দর, এখানে ফ্রাই করে দেওয়া হয় মাছগুলোকে।
বন্ধুরা এটা লোটে মাছের ফ্রাই, আহা হা হা হা, যা টেস্টি ছিল না, দারুণ টেস্ট ছিল। পার পিস 20 টাকা করে নিয়েছিল। গরম গরম মাছ ভাজার সুস্বাদু টেস্ট ছিল পরম তৃপ্তিদায়ক। সামনের এই চেয়ারগুলোর ভাড়া 10 টাকা করে। এখানে বসে আপনি রাতের অবর্ণনীয় সমুদ্র দর্শন করতে পারবেন। এছাড়া দেখুন এখানে ভেলপুরি, আইসক্রিম সহ নানা রং বেরঙের দোকানে সুসজ্জিত হয়ে উঠেছে এই সমুদ্র তট। বকখালির এই বীজ মার্কেট সন্ধ্যার পরে পুরো জমজমাট হয়ে যায়। এখন রাত 9টা বাজে, তাই একেবারেই পুরো ফাঁকা এবং খালি খালি লাগছে। তাও বেশ কিছু দোকান বন্ধ হয়েছে আর কিছু খোলা রয়েছে। আর একবার আপনাদেরকে দেখাই একেবারে। বকখালি সমুদ্র সৈকতের বাজারে রয়েছে নানা রকমের আকর্ষণীয় জিনিসপত্র সামগ্রী, মানে এই মার্কেট যেন এক রঙিন ভান্ডার। সন্ধ্যার পরে বীজ মার্কেটে কি কি জিনিস আপনারা পাবেন তার একটা নমুনা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দেখুন কত সুন্দর করে দোকানগুলো সাজানো থাকে, আর নানান রকম জিনিস, বাচ্চাদের খেলনা সামগ্রী থেকে শুরু করে নিজেদের ঘর সাজানোর প্রয়োজনীয় জিনিসপত্র এখানে প্রচুর পরিমাণে রয়েছে। দেখুন কত সুন্দর করে জিনিসগুলো কিভাবে সাজানো রয়েছে, আর এগুলো আপনারা নিয়ে আপনাদের ঘরকে খুব সুন্দর করে সাজাতে পারবেন। সুন্দর কচ্ছপ, দারুণ কচ্ছপের কি সুন্দর। এগুলোর মূল্য 20 টাকা করে। আরে একটা দেখুন পাখি, এগুলো 80 টাকা থেকে শুরু, 80, 100, 120 এভাবে দাম আর কি। আর এগুলো দেখুন ঝিনুক দিয়ে তৈরি করা সরস্বতী, দুর্গা, গণেশ, লক্ষ্মী, এই সমস্ত ছোট ছোট প্রতিমাগুলো রয়েছে। এখান থেকে চলে এসেছিলাম এই সারদাময়ী হোটেল, যেখানে আমরা খাসির মাংস রান্না করতে দিয়েছিলাম। এখানে খুব ভালো রান্না করে, এটা আমরা শুনেই এখানে এসেছি। আর এখন প্রায় 10টা বাজে, আমরা খাওয়ার একদম প্রিপারেশন নিয়ে নিয়েছি। দেখি আমাদের খাসিটা দেখুন, দারুণ, মানে খুব সুন্দর রান্না করেছে, দেখেই একটা স্মেল পাচ্ছিলাম। আর ফাইনাল টাচ ধনেপাতা ছড়ানো হচ্ছিল। এখানে বসে খাওয়ার একটা ব্যবস্থাও ছিল, কারণ এরা এখান থেকে ভাত আর প্লেট এই সমস্ত কিছু দিয়ে দিচ্ছিল। ভাতের একটা আলাদা দাম এরা নেবে। দেখুন আমরা বেশ বসে গেছি খাওয়ার জন্য। সত্যি খাবারটা খুব টেস্টি ছিল। সুপ্রভাত বন্ধুরা, নতুন দিনের সকাল থেকে আবার শুরু করি আমাদের যাত্রা। বন্ধুরা সকাল 8টা বাজে আর বেশ বৃষ্টি পড়ছে, মানে খুব বৃষ্টি পড়ছে বকখালি সি বিচে। তবে একটা জিনিস বলি, এখনই আর কি প্রচুর মানুষ চলে এসেছে যারা এই সমুদ্র সৈকতে স্নান করতে এসেছে। আমার জাস্ট পিছনটা দেখুন, শান্ত স্নিগ্ধ এই সমুদ্র সৈকত যেন পাতে মুড়ে রেখেছে। বকখালির সমুদ্র সৈকত সকাল 9টা বাজে আর অনবরত বৃষ্টি পড়ছে, তার মধ্যেই প্রচুর টুরিস্ট এসেছে সমুদ্র সৈকতে স্নান করার জন্য। দেখুন কেমন এনজয় করছেন। বকখালিতে আপনারা টিফিনের জন্য এরকম পরোটা আর তার সাথে সাথে দেখুন ঘুগনি মুড়ির ব্যবস্থা রয়েছে। আর এখানে বেশ দেখতে পাচ্ছি রুটিগুলো, সেগুলো টোস্টের জন্য রেডি হচ্ছে। আর কি সবাই বসে আছে। হ্যালো, ওয়েদারটা খুবই খারাপ, এদিকে ঘুগনি মুড়ি খাওয়া চলছে, আমি বুঝতে পারিনি কি চলছে। আর আমাদের জন্য গরম গরম পরোটা আর আলুর দম, দারুণ। রবিকদা, শিমুল স্যার, আজকে আমরা ফেরত যাচ্ছি। একদম সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। আমরা বিশেষ কোথাও ঘুরতে যাব সেই প্ল্যান করতেও পারছি না। তার মধ্যে সকালের খাবারটা আপাতত এখানেই হয়ে যাক। সকাল সকাল আমিও একদম পরোটা আর আলুর দম। সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে প্রচুর বৃষ্টি, মানে একেবারে বেরোনো যায়নি। সকাল 8টা বেজে গেছে, এখন আমরা যাচ্ছি হেনরি আইল্যান্ডে। আর এতটাই বৃষ্টি হচ্ছে, মানে আপনারা বুঝতেই পারছেন ওয়েদার পুরোটা একদম বৃষ্টি বৃষ্টি মাখা ওয়েদার একটা। হ্যাঁ, তো চলুন যাই, এবার আমরা দেখি হেনরি আইল্যান্ডটা দেখছি। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা কালকেও আপনাদেরকে বলছিলাম, আকাশদা আমাদের টোটো শুধু চালিয়ে আমাদেরকে সাহায্য করছে, ওখানে নিয়ে যেতে তা নয়, তার সাথে সাথে আকাশদা পুরো হেনরি আইল্যান্ডের যে ইতিহাস বা হেনরি আইল্যান্ডটা কি সেটা সম্পর্কে আমাদেরকে গাইড করছে। তো আকাশদা একটু, হ্যাঁ এবার বলুন। হ্যাঁ বলছি, এবার যে আমরা যে হেনরি আইল্যান্ডে যাচ্ছি, এটা একটা হচ্ছে সম্পূর্ণ একটা দ্বীপ। এবার আমাদের নামখানা ব্লকটা অনেকগুলো ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত, তো এগুলোকে বদ্বীপ বলা হয়, ঠিক আছে। এবার বিভিন্ন দ্বীপ বিভিন্ন রকম আছে। কিছু দ্বীপ আছে আপনার চারদিকে সমুদ্র দিয়ে ঘেরা, আবার কিছু দ্বীপ আছে আপনার এক ধারে সমুদ্র এক ধারে খাল দিয়ে ঘেরা। এইটা এই যে হেনরি আইল্যান্ডে যাচ্ছি, এইটাও তেমনি এক ধারে সমুদ্র এবং এক ধারে হচ্ছে খাল দিয়ে ঘেরা। পুরো দ্বীপটা আগে আদিবাসীরা বসবাস করতো, পরবর্তী গেলে আপনার সরকার পুরো দ্বীপটাকে দখল করে নিয়ে
বেশিরভাগ জায়গা হচ্ছে আপনার মাছ চাষের প্রকল্প করেছে, আর কিছুটা জায়গা আপনার পর্যটকদের জন্য ঘোরার ব্যবস্থা করেছে। আপনার গেলে দেখতে পাবে অসংখ্য মাছের ভেরি আছে, এবং সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য পুরোটাই এখানে ম্যানগ্রোভ অরণ্য ছড়িয়ে আছে। এটাকে আমাদের হেনরি আইল্যান্ডটাকে মিনি সুন্দরবন বলা হয়। 8 জন রয়েছি, জনপ্রতি 10 টাকা করে, আর গাড়ি দুটো 10 টাকা করে, মানে 10 টাকা 10 টাকা 20 টাকা, তাই আমাদের মোট হচ্ছে 100 টাকা। এখান থেকে আপনাদের টিকিটটা করাতে হবে হেনরি আইল্যান্ডে ঢোকার জন্য, জনপ্রতি 10 টাকা করে টিকিটটা কাটলাম এখান থেকে। বৃষ্টি ভেজা সকাল মানে এক অন্যরকম অনুভূতি, আকাশে মেঘে পর্দা আর বাতাসে সুন্দর ভেজা ভেজা একটা মাটির গন্ধ। অনেক বন্ধুরা, শান্ত স্নিগ্ধ এই হেনরি আইল্যান্ডে আমি এখন ঘুরছি, আর চারিদিকে প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। মানে এটা চারিদিকে দেখুন কি সুন্দর, একেবারে একটা সুন্দরবন এখানে রয়েছে, একটা একখণ্ড সুন্দরবন। আপনারা এখানে আসলে অবশ্যই দেখতে পাবেন। মানে আমার চারিদিকে হেতাল, গোরান, এই সমস্ত গাছের একটা বড় জঙ্গল রয়েছে এখানে। আর এটা দেখুন, এই যে জাস্ট এটা হচ্ছে বানি গাছ, হ্যাঁ, সুন্দরবনের খুব বিখ্যাত একটা গাছ। আর এই হেনরি আইল্যান্ডটা সাধারণত এখানে প্রচুর লাল কাঁকড়া দেখা যায়। শান্ত স্নিগ্ধ এই সমুদ্র সৈকত, এটা অসাধারণ সুন্দর একটা সমুদ্র সৈকত। আর সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তাটা আরো বেশি সুন্দর, যেটা আমার চারিপাশে আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন। বন্ধুরা, হেনরি আইল্যান্ডে এটাই সেই জায়গা যেখানে আপনারা লাল কাঁকড়া দেখতে পাবেন। আমার স্ক্রিনে আপনারা লাল কাঁকড়া দেখতে পাচ্ছেন, কিন্তু খুবই ছোট। এই যে দেখাচ্ছি, দেখুন, এই যে লাল কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন মনে হয়। আর এখন বৃষ্টি পড়ছে, তাই সেই রকম কাঁকড়া দেখতে পাচ্ছি না এখানে, তবে কয়েকটা কাঁকড়া বেরিয়েছে। এই যে হেনরি আইল্যান্ডের মধ্যে আকাশদা, আপনাকে একটু জিজ্ঞেস করবো যে খুব শর্ট করে সহজে বললেই হেনরি আইল্যান্ডটা কিসের জন্য বিখ্যাত, মানে এখানে আসলে মানুষ কি দেখতে পাবে? এই হেনরি আইল্যান্ড আসলে যে সুন্দরবন খরচা করে অনেকে যায় না সুন্দরবন ট্যুরে, সেখানে গিয়ে যা যা দেখবে, সুন্দরবনে যে ভিউটা পাবে সম্পূর্ণ ভিউটা এখানেও পাবে। সুন্দরবনে গিয়ে যেসব গাছপালা দেখতে হবে, এখানেও সেই সমস্ত প্রকার গাছপালা আছে, যেমন হচ্ছে সুন্দরী, গরান, হেতাল, গেও, বানি, আরো বিভিন্ন প্রজাতির গাছ আছে। সমস্ত গাছপালা এখানে দেখতে হবে। একটু যদি বলতে গেলে সুন্দরবন ভ্রমণটা এখানেই হয়ে যাবে। আরে বাস বাস, দারুণ দারুণ। বন্ধুরা, একটার পর একটা ঢেউ কিভাবে বালিয়াড়িতে এসে আছড়ে পড়ছে দেখুন। এটা একটা বিশেষত্ব যে এটা হচ্ছে বকখালিতে আসলে আপনারা সাদা বালির বালিয়াড়ি দেখতে পাবেন, যেটা অন্য কোনো সমুদ্র সৈকতে নেই। সারা ভারতবর্ষে আর কোথাও সমুদ্র সৈকতে এতটা সাদা বালিয়াড়ি নেই আর কি। বন্ধুরা, হেনরি আইল্যান্ডের ওয়াচ টাওয়ারে উঠতে যাচ্ছি, আর সেখান থেকে শুনেছি যে পুরো এই আইল্যান্ডটা সুন্দর দেখা যায়। ম্যানগ্রোভ অরণ্যের যে পুরোটা বড় একটা যে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, সেটা এই ওয়াচ টাওয়ার থেকে দুর্দান্ত দেখা যায়। চলুন আপনাদেরকেও দেখাই। এই ওয়াচ টাওয়ার থেকে দেখুন, যত দূরে চোখ যায় মাছ চাষের সারি সারি বড় বড় দিঘি চোখে পড়বে। স্থানীয় মানুষজনের থেকে শুনলাম যে এই দিঘিগুলি থেকে ধরা মাছ দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশেও রপ্তানি করা হয়। আর রাস্তার ঠিক অপোজিট সাইডে আমার ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন, বিপরীত দিকে রয়েছে এই ঘন সবুজ ম্যানগ্রোভ অরণ্য। দূর থেকে মনে হয় যেন এক অদ্ভুত রহস্যময় সবুজ প্রাচীর দাঁড়িয়ে আছে। এই অরণ্যের শেষ প্রান্ত ছুঁয়েছে সমুদ্রের বিশাল জলরাশির সাথে। বন্ধুরা, আমার পিছনটা দেখুন, দেখুন কার্গিল সিরিজ, মানে ঢেউগুলো কিভাবে আসছে, একটার পর একটা কিভাবে আসতে করছে। এই সিরিজটাতেও কিন্তু স্নান করা যায় না। বন্ধুরা, এখন আমি জাস্ট দাঁড়িয়ে আছি ফ্রেজারগঞ্জ সিরিজে। আর এই যে ফ্রেজারগঞ্জ সিরিজ, এটা অ্যান্ড্রু ফ্রেজার সাহেব, যিনি ছিলেন আমাদের ছোট লাট লেফটেন্যান্ট গভর্নর, তার নাম অনুযায়ী এই সিরিজের নামকরণ করা হয়েছে। জাস্ট আমার পিছনে দেখুন বন্ধুরা, তার এই বাড়িটা। আর এটা হচ্ছে ইতিহাসের একটা যুগ সন্ধিক্ষণের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আর শুধু তাই নয়, মানে এটা হচ্ছে কলোনিয়াল আর্কিটেকচারের একটা অংশ। আর এই অ্যান্ড্রু ফ্রেজার সাহেব, ইনি বকখালির এই জায়গায় ঘুরতে এসেছিলেন, এবং ঘুরতে এসে এই ভার্জিন সি বিচ এবং এই সি বিচ সমুদ্র সৈকতের যে অপরূপ সৌন্দর্য, সেটা তিনি অনুভব করেছিলেন। অনুভব করার পরে তিনি এখানে এই বাড়িটা নির্মাণ করেছিলেন। এই অ্যান্ড্রু
ফ্রেজার সাহেব, ইনি আমাদের ভারতবর্ষের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন 1903 সাল থেকে 1908 সাল পর্যন্ত। তিনি এই বাড়িতে প্রায় তার অবসর সময় কাটাতে তিনি আসতেন এবং এই সমুদ্রের যে অপূর্ব শোভা বা অপূর্ব সৌন্দর্য যেটা অনুভব করার জন্য তিনি বাড়িতে কিন্তু থাকতেন তখন। আর এটাই একমাত্র বাড়ি যেটা একেবারে সমুদ্র সৈকতের পুরো কাছে চলে এসছে। দেখুন এখন আমার ক্যামেরাতে যে দুটো জিনিস ধরা পড়েছে তার মধ্যে এটা হলো রাডার, যেটা ভূপৃষ্ঠ থেকে সমুদ্রে চলাচল করা জাহাজের দূরত্ব পরিমাপ করতে সাহায্য করে। আর দেখুন অনেকগুলো পরপর রয়েছে, এগুলো বায়ুকল। এখান থেকে আগে বিদ্যুৎ তৈরি করা হতো, কিন্তু এখন আর এগুলো কাজে লাগানো হয় না। এখান থেকে বাস ধরে নিয়ে নামখানা স্টেশন, কাকদ্বীপ স্টেশন বা ডায়মন্ড হারবারে চলে যেতে পারেন। এখান থেকে সরাসরি বাস কলকাতাতেও যাচ্ছে। দেখুন আইআরসিটিসির একটা কাউন্টার রয়েছে এখানে, এই কাউন্টার থেকে বাসের টিকিট কেটে নিয়ে সরাসরি কলকাতাতেও চলে যেতে পারবেন আপনারা। এক্ষেত্রে আপনারা কাউন্টারে গিয়ে বাসের টাইম এবং টিকিট বুকিং করিয়ে নিন। নাইট ট্যুরের বকখালি ঘোরার বাজেটটা একবার একটু দেখে নিন। বন্ধুরা, এভাবে শেষ হলো আজকের বকখালি ভ্রমণ কাহিনী। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তবে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই আমার চ্যানেল ট্রাভেল উইথ প্রভাত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি প্রভাত সামনে আরো দারুণ ভ্রমণ কাহিনী নিয়ে আসছি। আবার দেখা হবে অন্য কোনো এক নতুন ভ্রমণের গল্প নিয়ে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে সেফ অ্যান্ড কিপ এক্সপ্লোরিং। আদিউস।